এটা শোল মাছ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মায়াপুর ভ্রমণের দ্বিতীয় দিন। আজ 8ই জুন 2024। আমরা ভোর প্রায় 8:15-20 নাগাদ বেরিয়ে পড়েছি। তো আমরা ফার্স্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এবং প্রথমেই ভোগের জন্য কুপন কেটে নেব। তো কুপন কাটা 8:30টার পর থেকে এখানে শুরু হয়। এই গেটগুলো দেখো এখনও বন্ধ আছে। তো আমরা চলে যাব ডাইরেক্ট গদা ভবনে, যেখানে আগের দিন কুপন কেটেছিলাম সেইখানে। তো এই মিষ্টির দোকানে, গদা ভবনে মিষ্টির দোকানের সামনে এসে দাঁড়িয়েছি। প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব। এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু মিষ্টান্ন পাওয়া যায়, কিন্তু সবই ক্যাশ অন ডেলিভারি হয়। এমনকি কুপনও আপনাকে ক্যাশ অন ডেলিভারি করতে হবে, ঠিক আছে? কোনো কিছুই অনলাইন ট্রানজ্যাকশন এখানে হয় না। যাই হোক, তো আমরা নিয়ে নিয়েছিলাম ধোকলা, 1 প্লেট চাউমিন আর 2টো পরোটা, তার সঙ্গে তরকারি। তো খুবই কম রেটের ভালো খাবার এখানে পাওয়া যায়। তারপরে ডান দিকে বেরোতে গিয়েই এখানে দেখলাম বেড়ার এই ধর্মশালা, গৌর নিতাই ধর্মশালা। এখানে 1 দিন থাকার জন্য লাগে 100 টাকা। তার অপোজিটেই আছে নামহট্ট ভবন, যেখানে আজকে সম্মেলন চলছিল, তাই জন্য আজকে সকাল থেকে এখানে ভিড়। আমাদের বাড়ি তমলুকে। তো তমলুক থেকে মায়াপুরে আসতে গেলে কিভাবে আসতে হবে, কত টাকা খরচ হতে পারে, সেই নিয়ে একটি ভিডিও আমি আপলোড করেছি এবং তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। তোমরা সেখানে গিয়ে সেটা ভিজিট করতে পারো। আমরা নামহট্ট ভবনের সামনে যে গেটটা আছে ওই গেটটা দিয়ে, 4th গেট দিয়ে বেরিয়ে গেলাম এবং একটি টোটো স্ট্যান্ডে একটি টোটোতে উঠে পড়েছিলাম এবং আমাদের সমস্ত জায়গাগুলো দর্শন করাবে বলল মাত্র 250 টাকায়। তো আমরা প্রথম দর্শন করলাম এই গৌড়ীয় মঠটি, যেটি শিবডোবা ও গৌরনগর শ্রী সীমন্ত গোস্বামীর গৌড়ীয় মঠ। এর প্রতিষ্ঠাতা হলো আচার্য শ্রী শ্রী ভগবত কৃপা শ্রীমূর্তি। তো এখানে আছে শ্রী জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি। এখানে প্রসাদ কিনে পুজো দেওয়া যায়। তো এছাড়াও এখানে আছে শিব মন্দির। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর 1880 সালে মায়াপুরকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলে চিহ্নিত করেন। এই মন্দিরটি যখন তিনি গড়ে তোলেন তখন তিনি এই মন্দিরেই এসেছিলেন। ওনার বাড়ি জলঙ্গি নদীর ওপারে সুরভি কুঞ্জে। নিম গাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগলের ছাপ পাওয়া যায়। আর এখানে এই হলো শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি ক্ষেত্র। মায়াপুরে ইস্কনের জমি কেনা হয়েছিল 1971 সালে। মায়াপুরকে আমরা চিনি ইস্কন মন্দিরেরই সূত্রে, কিন্তু মায়াপুরকে যিনি অন্তর্দ্বীপ থেকে মায়াপুর করে তুলেছিলেন তিনি হলেন এই ভক্তিবিনোদ ঠাকুর। তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র। এছাড়া কেশবচন্দ্র সেন, সত্যেন্দ্রনাথ ঠাকুর এনাদের হিন্দু কলেজের সহপাঠী। তার পিতৃদত্ত নাম কেদারনাথ ঠাকুর। এই হলো সেই নিম্ববৃক্ষ বা নিম গাছ, যার তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটে।
এবং এই নিম গাছের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন আছে। এই হলো জগন্নাথ মিশ্র এবং মাতা শচী দেবীর মূর্তি, যার কোলে আছে শিশু শ্রী চৈতন্য মহাপ্রভু। আমাদের পরবর্তী গন্তব্য ছিল শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নির্মিত চৈতন্য মঠ, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি ছাড়াও ছিল আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর সমাধি। এই ষড়ভুজ শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তি। হরি বল। এখন আমরা দর্শন করব শ্রীল ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এখন আমরা দর্শন করব শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর গুরুদেব শ্রীল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের সমাধি। গৌরহরির এই মাসির বাড়ি হল গুপ্ত শ্রীধাম বৃন্দাবন। কারণ বৃন্দাবনে যা যা আছে, গিরি গোবর্ধন পর্বত, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, তমাল বৃক্ষ, কেলি কদম্ব, সব কিছুই আমরা এখানে দেখতে পাবো। আর বৃন্দাবনে গিয়ে 8 ঘন্টা সময় অতিক্রান্ত করে আমরা যেই ফল পাবো, এইখানে এই গোবর্ধন পর্বত, এই গিরি গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করলে আমরা সেই ফল পেতে পারি। তাই জন্য এইখানে এক প্রভুর কথায় আমরা এখান দিয়ে তুলসী পাতার মালা এবং একটি রজনীগন্ধার মালা নিয়ে আমরা প্রদক্ষিণ করব এবং সেই মালাগুলি আমরা এই কোনো পাথরে দান করব বা পরিয়ে দেব। আমরা 3 পাক প্রদক্ষিণ করেছিলাম। তো এখানকার প্রভু বলেছিলেন যে আপনার যতবার মন চায় আপনি প্রদক্ষিণ করতে পারেন।
বৃন্দাবনে গেলে 8 ঘন্টা লাগবে, আর এটা পরিক্রমা করলে 1 মিনিট, একই ফল। আর ধামে আসলে নবদ্বীপ ধামে আসলে বৃন্দাবন পরিক্রমা করতে হবে, তাহলে সব পূর্ণ হয়ে যাবে। এই হলো পবিত্র রাধাকুণ্ড। চারিদিকের পরিবেশ খুবই সুন্দর, শান্ত, পাখির ডাক, আর জলে আছে মাছ। মাছগুলি বিশাল আকৃতির। এই মাছগুলো কখনোই ধরা হয় না, এরা পাড়ে আসে, এখানকার লোকজন যা দেয়, বিস্কিট যা যা খাবার দেয়, এখানে খেতে আসে। রাধাকুণ্ডের অনতি দূরেই আছে পবিত্র শ্যামকুণ্ড। শ্যামকুণ্ডের এই পবিত্র জল আপনি মাথায় নিতে পারেন, কিন্তু এখানে পা হাত ধোয়া, স্নান করা বা কুলকুচি করে জল ফেলা নিষিদ্ধ। এরপরে আমাদের টোটো গিয়ে থামলো বল্লাল সেনের ঢিবির পাশে। বল্লাল সেনের ঢিবিটি মায়াপুরের বামনপুকুর বাজারে অবস্থিত। স্থানীয়দের কাছে এই ঢিবি অনেক আগে থেকেই পরিচিত ছিল, কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, অনেকে বলে এর পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত ছিল, সেই গঙ্গার স্রোতে সমস্ত তলিয়ে গিয়েছিল, কেউ বলে ভূমিকম্পের কারণে সমস্ত কিছু মাটির তলায় চলে যায়। পরে অর্থাৎ 1982-83 থেকে 1988-89 খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়। বল্লাল সেনের রাজত্বকাল ছিল 1160 থেকে 1179 সাল, কিন্তু এখান থেকে যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় তা 10ম শতক থেকে দ্বাদশ শতকে। এর থেকে অনুমান করা যায় যে এটির যে নিচের অংশ তা বল্লাল সেনের রাজত্বকালের আগেও এর অস্তিত্ব ছিল, আর এই নিচের অংশটি সম্ভবত কোনো মন্দির বা উপাসনালয়, আর উপরের অংশটি পরে নির্মিত হয়েছে। এই পুরো স্ট্রাকচারটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে একটা মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ডিক্লেয়ার করা আছে। এই অদ্ভুত ধরনের জিনিসটি সম্ভবত রাজপ্রাসাদের নিকাশি অর্থাৎ নালা বা ড্রেন। এটি অনেকে বলেন এই রাজপ্রাসাদ ধুয়ে সমস্ত জল এই ড্রেন বা নালা দিয়ে বেরিয়ে যেত। এরপরে আমরা শ্রী জগন্নাথ দেবের মন্দির এবং চাঁদগাজির সমাধি দর্শন করে চললাম হোটেলের পথে। আর সকালে যে আমরা কুপন কেটেছিলাম, সেই কুপন দেখিয়ে আমরা পার্সেল নেব 1:30টার সময়।
তো গদা ভবন থেকে পার্সেল সংগ্রহ করেছিলাম এবং তাতে ছিল 2 রকম তরকারি, একটা পনিরের তরকারি আর একটা মিক্সড ভেজ। এছাড়াও ছিল অন্ন, 2টো রুটি আর ছিল ডাল আর কুমড়োর বড়া, এছাড়াও ছিল পায়েস। তো এটাই হচ্ছে সকালের 80 টাকার খাবার। তারপরে আমরা বিকেলে আবার ভ্রমণের পথে বেরাবো, তোমরা আমার সাথে থেকো।